রোমাঞ্চ স্টেশনে আপনাদের স্বাগত জানাই। রোমাঞ্চ স্টেশনে আজ আপনাদের জন্য গল্প প্রিয়নাথ দারোগার কাহিনী অবলম্বনে রেলে জোম। ব্যোমকেশ ও ফেলুদার মতো গল্পের গোয়েন্দারা আমাদের সকলের কাছেই তো প্রিয়। আজকের আপনারা শুনবেন একজন সত্যিকারের গোয়েন্দার গল্প, দারোগা প্রিয়নাথ। লালবাজারের সিআইডির দারোগা ছিলেন এই প্রিয়নাথ মুখোপাধ্যায় এবং তার ইনভেস্টিগেশনের উপর ভিত্তি করেই তার গল্পগুলি রচিত হয়েছে। গল্পের মুখ্য চরিত্রে দারোগা, স্টেশন মাস্টার, রামদাস, বামন দাস ও বিধুমুখী। বেশ কয়েক বছর পার হলো। এলাহাবাদ ও কানপুর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী একটা ক্ষুদ্র স্টেশনের কাছে একটা প্রকাণ্ড জঙ্গল আছে। কয়েকজন রাখাল একদিন সেই জঙ্গলের ভিতর প্রবেশ করে একটা মৃতদেহ দেখতে পায় এবং সকলের কাছে তা প্রকাশ করে দেয়। চৌকিদার সেই রাখালকে সঙ্গে নিয়ে সেই জঙ্গলের ভিতর প্রবেশ করে। চৌকিদার দেখতে পায় একটা স্ত্রী লোকের মৃতদেহ বাস্তবিক সেই জঙ্গলের ভিতরে পড়ে আছে এবং তা থেকে এমন ভয়ানক পচা দুর্গন্ধ বার হচ্ছে যে তার কাছে যাওয়াই অসম্ভব। কিন্তু সর্বাধিক আশ্চর্যের বিষয় এটাই যে কয়েকদিন মৃতদেহ পড়ে থাকলেও শিয়াল কিংবা কুকুর সেটার কাছে ঘেঁষেছে বলে মনে হয় না। স্ত্রীলোকটির অবয়ব ও পরিধেয় বস্ত্রাদি দেখে মনে হয় যে এটা বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ। পরিধানে একখানা আধপেরে শাড়ি, শরীরে অলংকার বলতে কিছুই নেই, কেবল বাম হাতে একগাছি লোহা মাত্র। দেখে মনে হয় গলা টিপে হত্যা করা হয়েছে। সংবাদ পেয়ে থানার দারোগা এসে অনুসন্ধান শুরু করেন। মৃতদেহ দেখে তারও অনুমান হলো যে এই মৃতদেহ বাঙালি স্ত্রীলোকের। তিনি সেই মৃতদেহ পরীক্ষার জন্য ডাক্তারের কাছে পাঠিয়ে দিলেন। লাশ পরীক্ষা করে ডাক্তার বললেন, ঠিকই ধরেছেন, নিঃসন্দেহে একে গলা টিপেই মেরে ফেলা হয়েছে। কিন্তু সেই মৃতদেহ যে কার তা কিছুমাত্রই জানা গেল না। সেই প্রদেশে একজন উপযুক্ত কর্মচারী হিসাবে দারোগার বেশ নাম ডাক ছিল। নিজের সুনাম অক্ষুণ্ণ রাখবার জন্য তিনি প্রাণপণে সেই মোকদ্দমার অনুসন্ধান করতে লাগলেন। ওই স্টেশনের চারদিকে বহু দূর পর্যন্ত কোনো বাঙালির বসবাস নেই। এমনকি তীর্থ উপলক্ষেও সেই স্থান দিয়ে কোনো বাঙালি স্ত্রীলোকের যাওয়া আসার কোনো রকম সম্ভাবনা নেই। স্টেশনটি বহুদূর বিস্তৃত একটি ময়দানের উপর। স্টেশনের কর্মচারীদের মধ্যেও বাঙালি কর্মচারী কেউ নেই। সামান্য খালাসি থেকে স্টেশন মাস্টার পর্যন্ত সকলেই পশ্চিম দেশবাসী। জঙ্গলটি স্টেশনের কাছাকাছি হলেও এমন কাছাকাছি নয় যে গাড়ি থেকে কোনো মৃতদেহ সেই স্থানে ফেলা যায় কিংবা গাড়ি থেকে কোনো স্ত্রীলোককে নামিয়ে সকলের অজ্ঞাতসারে সেই স্থানে নিয়ে যাওয়া যায়। দারোগা মনে মনে ভাবলেন, হয়তো কোনো দুশ্চরিত্রা স্ত্রীলোক গয়নাগাটি নিয়ে কোথাও যাচ্ছিলেন। এরপর রেলওয়ের কোনো কর্মচারী চালাকি করে তাকে এই স্টেশনে নামালো, তারপর তাকে হত্যা করে তার গয়নাগাটি নিয়ে চম্পট দিল। কিংবা স্টেশনের কোনো পশ্চিম দেশীয় কর্মচারী চিঠি লিখে এই মহিলাকে এখানে আনায় এবং তাকে হত্যা করে এবং তার সর্বস্ব নিয়ে পালায়। কিংবা এটাও হতে পারে যে কোনো দরকারে এই হতভাগিনী এই স্টেশনে নামেন এবং তার কাজ শেষ হওয়ার আগেই গাড়ি ছেড়ে দেয়। সুতরাং কোনো এক সময় সে স্টেশনের কর্মচারীদের হাতে পড়ে এবং এই পরিণাম হয়। এছাড়া কোনো কারণে কোনো ব্যক্তি এই স্ত্রীলোকের উপর অসন্তুষ্ট হয়, তাকে এখানে আনে এবং তাকে হত্যা করে জঙ্গলের ভিতর তার দেহ ফেলে রেখে পালায়। অনুসন্ধানকারী দারোগা মনে মনে এই রকম চিন্তা করে স্টেশনের ভিতরেই অনুসন্ধান আরম্ভ করলেন। এই সংবাদ চারদিকে প্রচারিত হয়ে পড়ল। সংবাদপত্রে প্রকাশিত হলো, স্টেশনের নিকটবর্তী জঙ্গলের ভিতর একটি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেছে। পরিচ্ছদ ও অবস্থা দেখে মনে হয় যে এটি কোনো বাঙালি সধবা স্ত্রীলোকের মৃতদেহ। ডাক্তারের পরীক্ষায় জানা গেছে যে গলা টিপে তাকে মেরে ফেলা হয়েছে।
কিন্তু সেটা যে কার মৃতদেহ তা এ পর্যন্ত জানতে পারা যায়নি। পুলিশ তদন্তে নিযুক্ত আছেন। একখানি সংবাদপত্রে এই রকম সংবাদ প্রকাশিত হবার পর ক্রমে আরও একের পর এক সংবাদপত্রে প্রকাশিত হতে থাকলো। সুতরাং সেই সংবাদ আস্তে আস্তে অনেকেরই কর্ণগোচর হলো। ওই স্টেশনের স্টেশন মাস্টার একজন পুরাতন কর্মচারী। এনার বয়স হয়তো 60 বছরের কম হবে না। বাসস্থান পশ্চিম প্রদেশে, জাতিতে কায়স্থ। পুলিশ কর্মচারীর সঙ্গে এনার পূর্ব পরিচয় ছিল। দারোগা স্টেশন মাস্টারের সঙ্গে সাক্ষাৎ করে বললেন, কোনো বাঙালি মহিলা গাড়ি থেকে নেমেছিল এবং যেভাবে হোক তারপর এই পরিণাম তার হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই রকম অবস্থায় আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে এই হত্যার রহস্য সহজেই বার করতে পারি। স্টেশন মাস্টার কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, দেখুন, আমি আপনার সাহায্য করতে প্রস্তুত আছি। আমাকে কি করতে হবে সেটাই বলুন। দারোগা বললেন, বেশ। আপাতত আপনার কর্মচারীদের মধ্যে জিজ্ঞাসা করে দেখুন যে এর মধ্যে কোনো বাঙালি মহিলা এই স্টেশনে নেমেছিলেন কিনা। স্টেশন মাস্টার বললেন, দেখুন, আপনি বোধহয় জানেন না যে আজকাল সমস্ত দিনের মধ্যে যে কাজ হয়ে থাকে তা আমিই করে থাকি, কিন্তু রাত্রিরে কাজের দায়িত্ব অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের। আমি স্টেশন মাস্টার, আমার কাজ দিনেই শেষ হয়ে যায়। তো এই রকমই কয়েকদিন আগেই আর কি আমার নিজের প্রয়োজনে ওই রাত আন্দাজ 10টার সময় আমি এই স্টেশনে আসি, বুঝলেন। তার কিছুক্ষণ পরেই একখানা ট্রেন ওই ওই পূব থেকে পশ্চিমে যায়। আমার যতদূর মনে আছে সেই সময় একটা বাঙালি স্ত্রীলোককে যেন আমি ওই প্ল্যাটফর্মের উপর দেখেছিলাম। আর হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করুন, আমি ওই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে ডেকে জিজ্ঞাসা করে দেখি। স্টেশনের কাছেই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের বাসা। সংবাদ পাওয়া মাত্রই তিনি সেখানে এসে উপস্থিত হলেন। ইনি অল্প দিনের কর্মচারী, বয়স 30 বছরের বেশি নয়। পশ্চিম দেশবাসী হলেও এনার পোশাক পরিচ্ছদ কতকটা বাঙালি ধরনের। তিনি এখানে এসছেন 1 মাস হয়েছে কিনাও সন্দেহ। এর আগে অপর কোনো স্টেশনে তিনি টিকিট মাস্টার ছিলেন, সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের পদ পেয়ে এই স্থানে এসেছেন। স্ত্রী পুত্র বলতে কেউই নেই, একাই নিজের বাসায় থাকেন। স্টেশন মাস্টার বললেন, দেখুন, আজ কয়েকদিন হলো ওই রাত্রি 10টার সময় আমি স্টেশনে আসি। তো সেই সময় একটা বাঙালি স্ত্রীলোককে আমি দেখেছিলাম ওই 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 ওইখানে চুপ করে দাঁড়িয়েছিল। সেই সময় কিন্তু আপনিও প্ল্যাটফর্মের উপর ছিলেন। তো আপনি কি বলতে পারেন যে সেই স্ত্রীলোকটা কোথা থেকে এসছিল, কোন দিকে গেছিল, আর ওই সাথে কেউ ছিল কি না? অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার তার জবাবে বললেন, না, আমার কিছু মনে পড়ছে না। কোনো বাঙালি স্ত্রীলোককে দেখেছি বলে তো মনে হয় না। সে কি মশাই, আমি বেশ দেখেছি, আমার মনে আছে। কিন্তু আপনি সেই সময় প্ল্যাটফর্মের উপর থেকেও সেদিকে দেখতে পাননি? হুম, আমি তো কিছুই মনে করতে পারছি না। দেখুন, যদি আপনি বলেন তাহলে যারা রাত্রিবেলায় স্টেশনে উপস্থিত ছিল আমি বরং তাদের একবার জিজ্ঞেস করে দেখতে পারি। বেশ বেশ, যারা স্টেশনে ছিলেন ওই প্রত্যেককেই জিজ্ঞাসা করে আসুন দেখি। আমরা এখানেই অপেক্ষা করছি। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার প্রায় আধ ঘন্টা পরে ফিরে আসলেন। তারপর বললেন, মশাই, আপনি একদম ঠিকই বলেছেন। একজন বাঙালি স্ত্রীলোক এখানে অপেক্ষা করছিলেন, আর তার সঙ্গে একজন পুরুষ মানুষও ছিলেন। এবার তারা কোথা থেকে এসছেন, কোথায় গেছেন, সেটা কেউই ঠিকমতো বলতে পারলো না। কিভাবে জানতে পারলেন? ওই তো টিকিট বাবুকে জিজ্ঞাসা করেছিলাম, তিনিই বললেন। আর ওই নিম্ন শ্রেণীর যেসব কর্মচারী তাদেরকে জিজ্ঞাসা করেছেন কি? হ্যাঁ, 2-1জনকে তো জিজ্ঞাসা করেছি, তারাও সেই একই কথাই বলছে। ও দাঁড়ান দাঁড়ান, আমার এখন সমস্ত কথা মনে পড়েছে। হ্যাঁ, সেই স্ত্রীলোকটি প্ল্যাটফর্মের উপর একাই দাঁড়িয়েছিলেন। আমি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি এখানে একা কেন দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি আমার প্রশ্নের কোনো উত্তরই দিলেন না। ঠিক সেই সময় একজন বাঙালি পুরুষ এসে তারা কোথায় যাবেন সেটা আমাকে বলেও ছিলেন, কিন্তু আমি এখন কিছু মনেই করতে পারছি না।
আচ্ছা, কি ব্যাপার বলুন তো? কিছু হয়েছে নাকি? স্টেশন মাস্টার দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, হ্যাঁ, দেখুন, এই স্টেশনের কাছে জঙ্গলের ভিতর একজন বাঙালি নারীর মৃতদেহ পাওয়া গেছে। এখন ওই স্ত্রীলোকটিকে হত্যা করে কেউ জঙ্গলের ভিতর ছুঁড়ে দিয়ে গেছে। পুলিশ তাই অনুসন্ধান করছেন। এখন আমাদের দ্বারা যতদূর সাহায্য হবার সম্ভাবনা তা আমাদের করা উচিত। সে কি? কিন্তু এই কথা তো আমাকে কেউই বলেনি। দারোগা এবার বললেন, সে কি, এত গোলমাল, এত খোঁজাখুঁজি চলছে, তাও আপনি কিছুই জানেন না? না মশাই, আমি কিছুই জানতে পারিনি। আচ্ছা বেশ, এখন তো জানতে পারলেন, তো আমি আপনাকে দু একটা কথা জিজ্ঞাসা করতে পারি নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই করতে পারেন। আচ্ছা, যে স্ত্রীলোকটির কথা আপনি বললেন সে যে বাঙালি, সেটা কিভাবে জানলেন? সেটা জানবার দুটো কারণ আছে। প্রথমত, সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন চিকনের কাপড় এদেশের মহিলারা খুব একটা পরে না। আর দ্বিতীয় কারণ হলো ওই পুরুষটির পোশাকও বাঙালিদের মতনই ছিল। তাছাড়া তাছাড়া সে আমার সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলছিল। আপনার সঙ্গে সেই বাঙালির কি কথা হয়েছিল তা কি মনে আছে? ঠিক মনে করতে পারছি না। আসলে আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম যে তারা কোথা থেকে এসেছেন এবং কোথায় যেতে চাইছেন। এবার উত্তরে তিনি আমাকে কি বলেছিলেন সেটা আমি আপনাকে বলতে পারবো না, কারণ তিনি আমার সঙ্গে বাংলা ভাষায় কথা বলছিলেন। তাই আমি ওনার কথা কিছুই বুঝতে পারিনি। আচ্ছা, উনি কেমন কাপড় পরেছিলেন? হ্যাঁ, ওনার পরনে একটা পরিষ্কার চিকনের কাপড় ছিল। সেই কাপড়খানা দেখলে চিনতে পারবেন কি? মনে হয় পারবো না। আসলে সেইভাবে লক্ষ্য করিনি তার কাপড়ের দিকে। আর আচ্ছা, স্ত্রীলোকটির সঙ্গে কোনো গয়না ছিল? হ্যাঁ, আমার যদ্দূর মনে পড়ছে ওনার পরনে সোনা গয়না ছিল। সোনার না রূপোর? আমার তো সোনার গয়না বলেই মনে হচ্ছিল। আচ্ছা, ঠিক কি কি গয়না দেখেছিলেন মনে করুন তো? ওই তো বাঙালিরা যেরকম গয়না ব্যবহার করেন ওই রকমই। আসলে আমি সেগুলোর ঠিক নাম জানি না। আমি শুধুমাত্র তাকে হাতে আর গলায় গয়না পরে থাকতে দেখেছি। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার যা যা বললেন, বুকিং ক্লার্ক ঠিক তাই বলল। নিম্নপদস্থ কর্মচারীরাও তাদের সঙ্গে সম্মত হলো। একের পর এক সকলেই বলল যে তারা কিছুই জানে না। অনুসন্ধান করে পুলিশ কর্মচারীর এটি বোধগম্য হলো যে একটি বাঙালি স্ত্রীলোক একটি পুরুষের সঙ্গে সেই স্টেশনে নামেন এবং সেই পুরুষটি অলংকারের লোভে তাকে হত্যা করে সেই জঙ্গলের ভিতর মৃতদেহ ফেলে রেখে তার সমস্ত অলংকার নিয়ে পালায়। সেই বাঙালিটি কে, আর সেই মৃত স্ত্রীলোকটিই বা কে, পুলিশ তা জানবার নানা রকম চেষ্টা করতে লাগলেন। সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সেই সংবাদপত্র একদিন বামন দাস বসুর হাতে পড়ল। বামন দাস পড়লেন, কিন্তু সবিশেষ দৃষ্টিপাত করলেন না, কারণ দৃষ্টি আকর্ষণ হবার মতো কোনো কারণও ছিল না। বামন দাসবাবু বাঙালি। আগ্রার নিকট কোনো স্থানে তিনি বাস করেন। তার বাবা চাকরির জন্য বহুকাল আগ্রাতেই বাস করতেন। সেই স্থানেই বামন দাসের জন্ম হয়। বাবার যে সকল বিষয় সম্পত্তি এই দেশে ছিল তার আত্মীয়রা তা বেদখল করে নেন। সুতরাং আগ্রাতেই তাকে বাকি জীবনটা অতিবাহিত করতে হয়। বামন দাস আগ্রাতেই লেখাপড়া করেন এবং সেই স্থানেই চাকরি করতে শুরু করেন। বামন দাসের মনিব কলকাতায় আরেকটি নতুন অফিস খোলেন এবং বামন দাসকে নতুন অফিসে আনিয়ে নেন। সুতরাং বামন দাসকে কলকাতায় চলে আসতে হয়। আগ্রাতে বামন দাসের বাবা বাড়ি রেখে গেছিলেন। সেই বাড়িতে বামন দাস সপরিবারে বাস করতেন। পরিবারের মধ্যে তার বৃদ্ধা মা, একটি বোন, স্ত্রী ও বাবার সময়ের বিশ্বাসী একজন সরকার ছিলেন। বামন দাস যখন কলকাতায় আসেন তখন তার স্ত্রী বিধুমুখীকে সঙ্গে নিয়ে আসেন এবং কলকাতায় একটি বাড়ি নিয়ে সেখানেই বসবাস করেন। 6 মাস পর দুর্গাপুজোর সময় বামন দাসের মা অসুস্থ হয়ে পড়লেন এবং পুত্রবধূকে নিয়ে যাওয়ার জন্য বিশ্বাসী সরকার রামদাসকে কলকাতায় পাঠান। আগ্রাতে যাওয়ার জন্য বামন দাস মনিবের কাছে কয়েকদিনের ছুটি প্রার্থনা করেন।
কিন্তু ছুটি মঞ্জুর হলো না। সুতরাং আর কোনো উপায় না দেখে রামদাসের সঙ্গেই স্ত্রী বিধুমুখীকে তিনি আগ্রায় পাঠিয়ে দেন। রামদাস নামে বামনদাসের সরকার, কাজে তিনি সেই বাড়ির কর্তা। বামনদাস ও বিধুমুখী তাকে পিতার মতো দেখেন। রামদাস বিধুমুখীকে নিয়ে কলকাতা ছাড়লেন। বামনদাস হাওড়া স্টেশনে তাদের গাড়িতে উঠিয়ে দিলেন। বেশ কয়েকদিন পেরিয়ে গেল। তাদের আগ্রায় পৌঁছানোর সংবাদ যে কদিনে কলকাতায় পৌঁছানো সম্ভব তা পার হয়ে গেল, কিন্তু রামদাস ও বিধুমুখীর কোনো রকম সংবাদ পাওয়া গেল না। বামনদাস অস্থির হয়ে পড়লেন। অনেক চিন্তা করে বামনদাস আগ্রার ঠিকানায় রামদাসকে একখানা টেলিগ্রাম করলেন, কিন্তু তারও কোনো উত্তর না পেয়ে সবশেষে আগ্রাবাসী জনৈক বন্ধুর কাছে আরেকখানা টেলিগ্রাম পাঠালেন। সময় মতো বন্ধুর কাছ থেকে খবর আসলো রামদাস বা বিধুমুখী কেউ আগ্রায় গিয়ে পৌঁছায়নি। সংবাদ না পেয়ে রামদাসের মা খুব অস্থির হয়ে পড়েছেন। জঙ্গলের ভিতর কোনো স্টেশনের কাছে একটি বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেছে, এই সংবাদ এইমাত্র বামনদাস খবরে পড়লেন। সে কথা এখন মনে পড়ল। তিনি ভাবলেন, তবে কি সেটা তার স্ত্রীর মৃতদেহ? বামনদাস সবশেষে যেখানে মৃতদেহ পাওয়া গেছিল সেখানে নিজেই গিয়ে নিজের মনের সন্দেহ মেটাবেন ঠিক করলেন। এবার তার মনিব সমস্ত অবস্থা জানার পর বামনদাসকে 10 দিনের ছুটি দিলেন। বামনদাস সেই দিনের মেল ট্রেনেই পশ্চিমে যাত্রা করলেন। যে স্টেশনের কাছে বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেছিল সেই স্টেশনেই নামলেন। অনুসন্ধানকারী দারোগা সেই সময় সেখানেই অনুসন্ধান করছিলেন। তার সঙ্গে বামনদাসবাবুর সাক্ষাৎ হলো এবং তার কাছে মৃত স্ত্রীলোকের বিষয়ে যতদূর জানতে পারলেন তাতে বামনদাসের অনুমান হলো যে সেই মৃতদেহ তারই স্ত্রী বিধুমুখীর মৃতদেহ হবার সম্ভাবনা অনেক বেশি। সেই মৃতদেহের সঙ্গে কেবল একখানা শাড়ি ও এক গাছা মাত্র লোহা পাওয়া গেছিল। অনুসন্ধানকারী সেই দ্রব্য থানায় রেখে দিয়েছিলেন। তিনি বামনদাস বাবুকে সেটা দেখালেন। বামনদাস বললেন, হ্যাঁ, এই রকম একগাছা লোহা স্ত্রীর হাতে সবসময় থাকতো এবং এরকম শাড়িও তার ছিল। বামনদাস আরও দেখলেন শাড়ির এক প্রান্তে রজক প্রদত্ত কাল চিহ্ন আছে। অনুসন্ধানকারী পুলিশেরও এটাই মনে হলো যে সেই মৃতদেহ বামনদাসবাবুর স্ত্রীর মৃতদেহ ছাড়া আর কারোই হতে পারে না। লাশ শনাক্ত হলো। বামনদাস কাঁদতে কাঁদতে সেখানে বসে পড়লেন। দারোগা বললেন, আচ্ছা, সেই মৃতদেহ যে আপনার স্ত্রীর সে বিষয়ে আপনার কোনো সন্দেহ নেই তো? বামনদাস এর উত্তরে বললেন, এইরকম অবস্থায় আর কিভাবেই বা সন্দেহ করি দারোগা বাবু? আপনার স্ত্রীর নাম কি? বিধুমুখী। কিন্তু আপনার স্ত্রী এখানে এলেন কি করে? এখানে কিভাবে আসলো আমি কি বলবো। ও ও- ও তো আগ্রায় যাচ্ছিল, এটাই আমি জানি। আগ্রায় যাচ্ছিলেন? কোথা থেকে? কলকাতা থেকে। একাই যাচ্ছিলেন কি? না, অত্যন্ত বিশ্বাসী রামদাস সরকার নামে এক ব্যক্তির সাথে আসছিলেন। আচ্ছা, এই রামদাসের বয়স কত? বৃদ্ধ, বয়স 60 বছরের কম হবে না। বাড়ি কোথায়? আমাদের বাড়িতেই, ও আজীবন কাটিয়েছে। আপনি আপনার স্ত্রীকে একজন সরকারের সঙ্গে পাঠিয়েছিলেন কেন? আ- আ- আমার মা আগ্রায় আছেন, তিনি খুব অসুস্থ। অফিসের কাজের জন্য ছুটি পেলাম না, কাজেই রামদাসের সাথেই পাঠিয়ে দিতে হলো। তো আপনার স্ত্রীর সঙ্গে আর কোনো জিনিস ছিল কি? নগদ টাকা,
গয়না আর কাপড় চোপড় ছিল। বেশ, কি কি গয়না, কত টাকা, এইসব বিস্তারিত বলুন। আমার এখন ভুল হওয়ার বিশেষ সম্ভাবনা, তবু যতদূর পারি আপনাকে আমি বলে দিচ্ছি। বামন দাস যত দূর মনে করতে পারলেন তা বলে গেলেন এবং পুলিশ এক এক করে সেগুলো লিখে নিতে থাকলেন। একটা তালিকা প্রস্তুত হলে দেখা গেল যে তার মূল্য আনুমানিক ৩০০ টাকার কম নয়। অনুসন্ধানকারী অফিসার পুনরায় অনুসন্ধান আরম্ভ করলেন। অ্যাসিস্ট্যান্ট, স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক ও একে একে সমস্ত নিম্নপদস্থ কর্মচারীর সুর এখন বদলে গেল। এক বাক্যে এখন তারা সকলেই বলতে লাগলো যে সেই রাত্রে তারা সকলেই স্টেশনে উপস্থিত ছিল। সকলেই দেখেছে যে একটা প্রবীণ বাঙালি পুরুষ কতগুলি মালপত্র নিয়ে ওই স্ত্রীলোকের সঙ্গে স্টেশনে নামলেন এবং টিকিট দেখিয়ে উভয়ই স্টেশন থেকে বেরিয়ে যান। কোনো কুলি তারা সেখান থেকে নেননি। অনুসন্ধানকারী পুলিশের মনে কয়েকটা চিন্তার উদয় হলো। এই হত্যার উদ্দেশ্য কি? চুরি করা? বিধুমুখীর সঙ্গে তো অনেক জিনিসই ছিল, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় চুরি ছাড়ার কী বা উদ্দেশ্য হতে পারে? দ্বিতীয়ত, এই কাজটা করলই বা কে? এরা স্টেশনের বাইরে যদি কোনো কুলিকে নিয়ে থাকেন তাহলে সে এটা করতেই পারে। তাহলে রামদাস সরকার বা কোথায় গেল? যেখানেই যাক না কেন, এতদিনে নিশ্চয়ই কোনো চিঠি লিখতেন। আর যদি রামদাসও মারা গিয়ে থাকে, কিন্তু একজনের মৃতদেহ পাওয়া গেছে আর অপরের মৃতদেহ পাওয়া গেল না। খুব জটিল। এছাড়া রামদাস মনিবের বিশ্বাসী ছিল বলে যে এখন অবিশ্বাসী হবে না, সেটাই বা কি করে বলতে পারি? অর্থলোভে মানুষের মন যে কখন কীরকম হয় তা দেবতাও বুঝে উঠতে পারেন না। কলকাতা থেকে যখন আগ্রায় যাচ্ছিলেন তখন এই স্টেশনেই বা নামবেন কেন? এবং বিধুমুখীর সঙ্গে সমস্ত জিনিস নিয়ে বাইরেই বা যাবেন কেন? এই রকম অবস্থায় রামদাস যে হত্যাটা করেছে এবং বিধুমুখীর সমস্ত জিনিস নিয়ে পালিয়েছে, এ সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই। অর্থলোভে রামদাস সরকার বিধুমুখীকে যে হত্যা করতে পারে, এই বামন দাস কোনো প্রকারই তা মনকে বোঝাতে পারলেন না। অথচ অনুসন্ধানকারী যে সকল যুক্তি ও প্রমাণে নির্ভর করে রামদাসের উপর সন্দেহ করছেন, সেই সকল যুক্তি ও প্রমাণের বিরুদ্ধে কোনো কথা বলতেও সমর্থ হলেন না। পুলিশ অফিসার অনুসন্ধান সম্পন্ন করে বিধুমুখীকে হত্যা করার অপরাধে রামদাস সরকারের উপর মোকদ্দমা রুজু করলেন। তার লিখিত রিপোর্ট দেখে ঊর্ধ্বতন কর্মচারীরাও তার সঙ্গে একমত হলেন। রামদাসের বিপক্ষে ওয়ারেন্ট বেরোলো। পুলিশ অফিসার নানান স্থানে তার অনুসন্ধান করে বেড়াতে লাগলেন, কিন্তু কোনো স্থানেই তার কোনো রকম সংবাদ পাওয়া গেল না। বামন দাসবাবু কিছুদিন পুলিশ অফিসারকে সাহায্য করতে লাগলেন। শেষে অনুমতি নিয়ে আগ্রায় চলে গেলেন। তার বৃদ্ধা মা সমস্ত বিষয় জেনে খুব ভেঙে পড়লেন। তার পুত্রবধূ নিহত হয়েছে এবং তার গয়নাগাটি সমস্তই চুরি গেছে এবং সেগুলো করেছে বিশ্বাসী কর্মচারী রামদাস। এই ঘটনা জানার পর বৃদ্ধা আরও শোকে ভেঙে পড়তে লাগলেন। বামন দাস যতদূর পারলেন মাকে স্থির করবার চেষ্টা করতে লাগলেন ও বেশ কয়েকদিন আগ্রায় থেকে মাকে নিয়ে কলকাতায় চলে এলেন। এই ঘটনার পর 2-3 মাস কেটে গেল। বামন দাস তার বৃদ্ধা মায়ের সেবা শুশ্রূষা করে দিন কাটাতে লাগলেন। পুলিশ কর্মচারীটি কিছুদিন রামদাসের খোঁজ করে অন্য একজনের হাতে দায়িত্ব দিলেন। রামদাসের নামে কিন্তু ওয়ারেন্ট রয়েই গেল। এদিকে রামদাস হঠাৎ একদিন বামন দাসবাবুর কলকাতার বাড়িতে এসে উপস্থিত হলেন। বামন দাস অবাক হয়ে গেলেন। এতদিন পর রামদাসকে সামনে দেখে তিনি আগ্নেয়গিরির মতন গর্জন করে উঠলেন। আমার স্ত্রীকে হত্যা করে তুমি কোন সাহসে আমার সামনে আসলে? রামদাসও অবাক। তিনি বললেন, আমি বিধুমুখীকে খুন করিনি। রামদাস যা বলল
তার কোনো কথা বামন দাস বিশ্বাস করলেন না। রামদাসের নামে তো ওয়ারেন্ট ছিলই, তিনি তাকে পুলিশের হাতে দিয়ে দিলেন। রামদাস পুলিশকে বলল, আপনারা বিশ্বাস করুন, আমি বিদুমুখীকে খুন করিনি, আমি কোনো গয়নাগাটি চুরি করিনি। তুমি তো আগ্রার বাড়িতেই থাকতে। হ্যাঁ, আমি আগ্রাতেই থাকতাম। বামন দাসের মা কি তোমায় কলকাতায় পাঠিয়েছিলেন? পাঠিয়েছিলেন। কলকাতা থেকে বিদুমুখীকে নিয়ে আগ্রায় যাওয়ার জন্যই পাঠিয়েছিলেন। তুমি কলকাতায় গেছিলে? হ্যাঁ, এসেছিলাম। বামন দাসবাবু তো বিধুমুখীকে তোমার সঙ্গে আগ্রায় পাঠিয়েছিলেন। তুমি আগ্রায় পৌঁছেছিলে? না, আগ্রায় পৌঁছতে পারিনি। সে কি? আর বিধুমুখীকে কোথায় নিয়ে গেছিলে? কোথাও নিয়ে যাইনি। হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলাম, কিন্তু আমরা আগ্রায় গিয়ে পৌঁছতে পারিনি। কেন? কোথায় গিয়েছিলে? আমি শুধুমাত্র ওই যেটা মহিলাদের কামরা, সেখানে আমি বিধুমুখীকে উঠিয়ে দিয়েছিলাম তার গয়নাগাটির বাক্স এবং আরও যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে। আর আমি নিজে একটা অন্য কামরাতে উঠেছিলাম। ওই গাড়িতে আমার কামরায় আরও দুজন যাত্রী ছিলেন। বর্ধমান স্টেশনে একা হয়ে গেলাম। আমি সিটের উপরে শুয়েছিলাম এবং ঘুমানোর জন্যই শুয়েছিলাম। গাড়ি চলছে, গাড়ি থামছে, স্টেশনের ঘন্টার শব্দ, গাড়ির দরজা খোলবার শব্দ, বন্ধ করবার শব্দ সব আমার কানে আসছিল। অথচ অথচ কিরম যেন একটা ঘুমন্ত অবস্থায় আছি। অর্ধেক জেগে অর্ধেক ঘুমিয়ে এরকমই হতে লাগলো। যখন অনেক রাত হলো, তখন একটা স্টেশনে আমার মনে হলো কে যেন আমাকে ডাকছে। দেখলাম দুজন পুলিশ কর্মচারী। আমি উঠে বসলাম। আমাকে তারা জিজ্ঞেস করলেন যে আমার কাছে কোনো জিনিস আছে কিনা। আমি বললাম যে না, আমার কাছে কোনো জিনিসপত্র নেই। ওই আমার সঙ্গে যিনি মহিলা আছেন ওনার কাছে সমস্ত ব্যাগ জিনিসপত্র আছে। কিন্তু তারা আমার কথা কোনো কানেই নিল না। আমার সিটের নিচ থেকে একটা ব্যাগ বার করে জিজ্ঞেস করলো যে এইটা কার। আমি বললাম যে এটা আমার নয়। কিন্তু আমার কথা কিছু না শুনে ওই ব্যাগ আর আমাকে গাড়ির থেকে টানতে টানতে নিচে নামিয়ে নিল। আমি সেই পুলিশ কর্মচারী দুজনকে বললাম যে গাড়ির ভিতরে একজন মহিলা আছে, তাকে নিয়ে আমি আগ্রায় যাচ্ছি। কিন্তু কিন্তু এই মহিলার কি হবে তারা আমার কথা কোনো কানেই নিল না। আমাকে আমাকে ছেড়ে দিন, অথবা একটা ফোনের মাধ্যমে খবর পাঠাতে দিন। কিন্তু আমার কথা কেউ কর্ণপাত করলো না। আমাকে একটা ঘরের ভিতরে আটকে রাখলো। বেদুমুখীর জন্য আমার খুব চিন্তা হতে লাগলো। কি করব স্থির করে উঠতে পারলাম না। ভগবানের উপর নির্ভর করে সেখানেই আমাকে রেখে দিল। পরের দিন সোমবার আমাকে আদালতে বিচারকের কাছে পাঠানো হলো। সেই সময় জানতে পারলাম যে কোনো চোর অন্য কোনো গাড়ির থেকে চুরি করে একটা ব্যাগ আমার সিটের নিচে রেখে দিয়েছিল। আর সেই জায়গাতে আমি ছাড়া অন্য কোনো লোক ছিল না বলে আমাকেই চোর ভেবে এইভাবে আটকে রাখলো। বিচারককে আমি আমার সব দুঃখের কথা জানালাম, কিন্তু তিনি আমার কোনো কথা শুনলেন না। আমাকে 3 মাসের জন্য হাজতবাস করিয়ে দিলেন, জেলে রেখে দিলেন আমাকে 3 মাস। 3 মাস পর যখন জেল থেকে মুক্ত হলাম, তখন বরাবরের মতন বামন দাস বাবুর বাসায় এসে বেদুমুখীর কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। জানতে পারলাম যে আমি নাকি বিদুমুখীকে খুন করেছি। আমার সব কথা শুনলেন। এবারে ইচ্ছে হয় আপনারা আমার কথা বিশ্বাস করতে পারেন বা নাও করতে পারেন। বেদুমুখীকে আমি আমার কন্যার থেকেও ভালোবাসি। যখন তার এই অবস্থা ঘটেছে, তখন আমাকে
যে কোনো শাস্তি দিন, আমি মাথা পেতে নিতে রাজি আছি। আমি যে কোনো শাস্তি নিতে রাজি আছি। অনুসন্ধানকারী অফিসার প্রচণ্ড অবাক হয়ে গেলেন। রামদাসের কথার সত্য মিথ্যা জানার জন্য তিনি আবার অনুসন্ধান শুরু করলেন। জানতে পারলেন যে তার প্রত্যেকটা কথা সত্য। সে জেলেই গেছিল। বিধুমুখীর হত্যা সম্বন্ধে পুনরায় নতুন করে তদন্ত আরম্ভ হলো। অনুসন্ধানের অগ্রগতি দেখে স্টেশনের নিম্নপদস্থ কর্মচারীরা অনেকেই ভয় পেয়ে গেল। একজন কর্মচারী স্টেশন মাস্টারের কাছে গিয়ে সব কিছু প্রকাশ করে দিল। যে সকল ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের সকলের নাম প্রকাশ হলো। এই হত্যাকাণ্ডে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক এবং নিম্নপদস্থ 2-3 জন কর্মচারী গ্রেপ্তার হলো। কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছিল, অর্থাৎ আসামিদের কাছ থেকে যা জানতে পারা গেছে তার বিবরণ এই রকম। কোনো একটা স্টেশনে রামদাসকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তার কিছুমাত্রই বিধুমুখী জানতে পারেন না। কিছু দূর যাওয়ার পর কোনো একটা কাজের জন্য রামদাসকে তার প্রয়োজন হয়। বিধুমুখী তার খোঁজ করেন। গাড়িতে একজন প্রবীণা স্ত্রীলোক ছিল। বিধুমুখীর কথা মতো সেই স্ত্রীলোকটি একটা স্টেশনে গাড়ি থেকে নেমে তন্ন তন্ন করে রামদাসের সন্ধান করেন, কিন্তু সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি। বিধুমুখী একা কেমন করে যাবেন ও কোন স্থানে নামবেন তা স্থির করতে না পেরে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। গাড়ির ভিতর চুপ করে বসে রইলেন তিনি। সেখানে অন্য যে সকল স্ত্রীলোক ছিল তারা সকলেই এক এক করে গাড়ি থেকে নেমে গেল। কেবল বিধুমুখী একাই সেই গাড়িতে রইলেন। ভাবতে ভাবতে একসময় বিধুমুখী বেঞ্চের উপর শুয়েই ঘুমিয়ে পড়লেন। যখন ঘুম ভাঙল তখন রাত প্রায় 10টা। যে স্টেশনের কাছে তার মৃতদেহ পাওয়া গেছিল সেই স্টেশনে গাড়ি পৌঁছানো মাত্র তিনি প্ল্যাটফর্মের উপর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে দেখতে পান এবং তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা শুনুন, আগ্রায় যাব, আগ্রা স্টেশন কত দূর? উত্তরে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বলেন, আপনি আগ্রায় যাবেন? আপনার সঙ্গে কোনো লোকজন নেই? বিধুমুখী বলেন, হ্যাঁ ছিল, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বলেন, ও বুঝলাম। দেখুন, আগ্রা স্টেশন আপনি অনেক আগেই ছেড়ে চলে এসেছেন। আপনি এক কাজ করুন, আপনি বরং এখানে অপেক্ষা করুন, ঠিক আছে? চিন্তা করার কিছুই নেই, আগ্রা যাওয়ার গাড়ি খুব শীঘ্রই আসছে। আমি আপনাকে উঠিয়ে দেব, কেমন? বিধুমুখী সঙ্গে সঙ্গে সেখানেই গাড়ি থেকে নেমে গেলেন। গাড়ি চলে যাবার পর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ও বুকিং ক্লার্ক বিধুমুখীকে বললেন, দেখুন, আগ্রা যাওয়ার গাড়ি তো আজ রাতে আপনি পাবেন না, কাল সকালেই গাড়ি আসবে। আপনি এক কাজ করুন, বুকিং ক্লার্ক বাবুর পরিবার এখানেই থাকেন, আপনি বরং আজকে রাতটা তাদের কাছেই কাটান। এই স্টেশনে আপনাকে তো একা থাকার পরামর্শ দিতে পারি না। বিধুমুখী সম্মত হলেন। কথা মতো সেই রাতে তিনি বুকিং ক্লার্কের বাসায় গেলেন, কিন্তু তার ভাগ্যের পরিহাস ছিল অন্যরকম। সেখানে যাওয়ার পর বিধুমুখী বুঝলেন যে তাকে মিথ্যা বলে এখানে আনা হয়েছে। সেই বাসায় কোনো স্ত্রীলোক বাস করে না। বিধুমুখী 4-5 জন কর্মচারীর হাত থেকে কোনো রকমে নিজেকে বাঁচাতে পারলেন না। সেই পাষণ্ডরা জোর করে তার গলা চেপে ধরল এবং গলায় ভয়ানক চাপ পড়ায় বিধুমুখী সেই মুহূর্তে ইহজীবন ত্যাগ করল। বিধুমুখীর মৃত্যুর পর তার সমস্ত গয়না নিয়ে তার মৃতদেহ আবার আগের জায়গায় তারা রেখে আসলো। পুলিশ খুব ভালোভাবে প্রত্যেক আসামির খানা তল্লাশি করলেন। সকলের কাছেই কিছু না কিছু ছিনতাই জিনিস পাওয়া গেল এবং সেই সকল জিনিস বামন দাস শনাক্ত করলেন। আসামিদের বিচার হলো এবং বিচারে সকলকেই আজীবন দ্বীপান্তরের সাজা দেওয়া হলো। শুনছিলেন আজকের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের রেলে জম। গল্প পাঠে বিক্রমজিৎ, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিক্রমজিৎ,
তরুণকান্তি দাস, আশিস দাস, বিষ্ণু বিশ্বজিৎ পাশি ও অর্পিতা নাথ। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। আর শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন রোমাঞ্চ স্টেশন চ্যানেল, কারণ রোমাঞ্চ স্টেশনে পরবর্তী আরও রহস্য রোমাঞ্চকর গল্প আসতে চলেছে। গল্প শুনুন, ভালো থাকুন।